স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। জাতিগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্যের সঠিক অনেক পাঠ থাকে স্থাপত্যকলায়। বাঙালির আবহমান সংস্কৃতির পরম্পরায় এভাবেই জানা যায়। তবে বাংলাদেশের পর্বে স্থাপত্যের নানাভাবে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধ। পাশাপাশি দেশের অগ্রগতির ধারায় দারুণ প্রতিফলন আছে আমাদের স্থাপত্য শৈলীতে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দারুণ এক পথরেখাও আসতে পারে নির্মাণ কবিদের হাত ধরে। এসব নিয়ে আজকের আলোচনা দেশের নকশা। কথা বলতে স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে স্থপতি ও শিল্পী মুস্তফা খালিদ পলাশ, আছেন স্থপতি ইসমত হোসেন সুমনা এবং স্থপতি তানজিম হাসান সেলিম। স্বাগত আপনাদের। স্যার, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এই মুহূর্তে আমরা আসলে স্থাপত্যের দিক থেকে কোন জায়গায় আছি, কাজগুলি কেমন হচ্ছে, কি ধরনের কাজ আসলে আমাদের দেশে হচ্ছে? যদি আসলে এটা তো একটা তুলনামূলক চিত্র তুলে ধরা উচিত। আসলে তুলনামূলক চিত্র যদি ধরি, অবশ্যই আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশের অর্থনীতিটা অন্যান্য প্রথম বিশ্বের মতো নয়। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে আমি তো অসম্ভব গর্ববোধ করে বলবো যে আমাদের স্থাপত্য, আমাদের যে এভারেজ স্থাপত্য কর্ম অসম্ভব ভালো অন্যান্য দেশের চেয়ে, এবং আমরা খুবই আশাবাদী। এবং আমাদের যে চর্চাগুলো এখন চেঞ্জ হচ্ছে এবং এই যে পরিবর্তনশীল চর্চা হচ্ছে, ধরুন যে একটা স্টেরিওটাইপ কাজ হচ্ছে না, এটা থেকে বেরিয়ে এসে বিভিন্ন ধরনের চর্চায় আমরা নিজেদেরকে নিবেদিত করছি। সেই জিনিসগুলো কিন্তু আসলে একটা পজিটিভ দিক। এই পজিটিভ দিকের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্থাপত্য চর্চা হচ্ছে এখানে। বিভিন্ন জিনিস বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করছে। সেই কাজের মধ্যে কেউ গ্রামের জন্য কাজ করছে, কেউ শহরের জন্য কাজ করছে। এটাই হওয়ার কথা এবং সেই চর্চাটা এখানে হচ্ছে। এবং আমি খুব ভালোভাবে বলতে পারি, জোর দিয়ে বলতে পারি যে স্থপতিরা বাংলাদেশে অসম্ভব ভালো কাজ করছেন, বিশ্বমানের কাজ করছেন। এবং সেটা দৃশ্যমানও, কারণ এমন একটা পেশা যে এটা আসলে অদৃশ্যভাবে কোনো উন্নয়ন হয় না। আমরা যদি 10 বছর আগে ঢাকার চিত্র দেখি আর এখনকার বাড়িগুলি দেখি, নকশার দিক থেকে, বৈচিত্র্যের দিক থেকে অনেক ভিন্নতা আসছে। এমনকি উপাদান ব্যবহারের দিক থেকেও আমরা দেখছি যে অনেক বৈচিত্র্যময়। এটা আসলে যদি প্রথমে আমরা অবশ্যই এটা একটা স্থূল দৃশ্যগত পরিস্থিতির কথা আপনি বললেন। আসলে সাথে সাথে কিন্তু আমাদের সূক্ষ্মভাবে জিনিসটাকে দেখতে হবে, মাইক্রো লেভেলে দেখতে হবে। আসলে স্থাপত্য তো একদিক দিয়ে যেমন একটা আমরা শিল্প বলছি, অন্যদিকে কিন্তু এটা প্রকৃতিকেও ধ্বংস করে আমরা একটা ম্যান মেড জিনিস তৈরি করছি, মানুষের তৈরি একটা জিনিস। তো আমাদেরকে ওই সেন্সিটিভিটির জায়গাটাতে আরেকটু নড়ে চড়ে বসতে হবে, যাতে করে শহরের মতন থাকে, বসবাসযোগ্য হয়। শহরে কিন্তু বসবাসের জন্য শুধুমাত্র ভবনের প্রয়োজন নেই, আরও অনেক কিছুর প্রয়োজন। খোলা জায়গার প্রয়োজন আছে, গাছের প্রয়োজন আছে, পোকা মাকড় যা বলেন, ফ্লোরা অ্যান্ড ফোনা আমরা বলি, এগুলো সব কিছুরই প্রয়োজন আছে। তো সেই দিক থেকে দৃশ্যগতভাবে অবশ্যই আমি বললাম, প্রথমেই বলি দৃশ্যগতভাবে আমি খুব গর্বিত। কিন্তু আবার পাশাপাশি যদি আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে আসলে স্থপতির পরিসরটা কত বড়। সে কি শহর পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন বা উনি কি আরবান ডিজাইনার? তা নয়। আসলে আমাদের স্থপতিদেরকে একটা ছোট্ট একটা জায়গা দেওয়া হয়, একটা ক্যানভাস দেওয়া হয়। দেয়ালটা আমাদের নয়, সেই দেয়ালও আমার নয়, সেই ঘরও আমার নয়। আমাকে একটা ক্যানভাস দেওয়া হয়, সেই ক্যানভাসে আমরা ছবি আঁকি। এখন ক্যানভাসটা যেই দেয়ালে টাঙাচ্ছি, সেই দেয়ালটা সেভাবে ছবি সঙ্গে যায় কিনা, সঙ্গতিপূর্ণ কিনা, সেটাও দেখতে হবে। অথবা আমরা কিন্তু স্থপতিরা, যদিও আমাদের এখানে সেই চর্চাটা অতটা প্রচলিত নয়, আরবান ডিজাইনার বলি বা আমাদের যে স্ট্রাকচার প্ল্যান বলি বা পরিকল্পনা বলি, সেগুলোর দিক থেকে আরও সচেতন হতে হবে। তাহলে আমরা যে স্থাপত্য করছি সেটা আরও মিনিংফুল হবে এবং মানদণ্ডের দিক থেকে অনেক উপরে চলে যাবে এবং শহরবাসীর জন্য অবশ্যই খুবই ভালো বসবাসের একটি জায়গা তৈরি হবে। আমরা হয়তো খুব ছোট করে দেখলে পরে বাড়িটাই দেখি, কিন্তু তার পরিবেশটা বিরাট ব্যাপার। সেই সম্পর্কটার দিক থেকে আমরা একটি উপাদান, পরিবেশের অন্যতম একটি উপাদান আমি মনে করছি যেটা, এবং সবাই তাই মনে করেন। এবং এর সাথে সাথে সবকিছুই জড়িত। একটা শহর গড়ার জন্য স্থাপত্য একটি ছোট্ট উপাদান। আমরা ওইটা ভালোভাবে করছি, কিন্তু তাতে তো লাভ নেই। পারিপার্শ্বিকতা উন্নতি সাধনের জন্য আমাদের কাজ করতে হবে, স্থপতিদের এগিয়ে আসতে হবে। ইসমত হোসেন, আপনার কাছে আসতে চাই যে এই যে আপনি তো পড়াচ্ছেন নতুনদের, তারা কিভাবে দেখছে, এখনকার কাজগুলিকে কিভাবে দেখছে এবং সামনের দিকে তাদের কি ধরনের কাজ করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে স্কুল এনভায়রনমেন্টে স্থাপত্যটা এখন কিরকম? আচ্ছা, স্কুল এনভায়রনমেন্টটা আসলে তো এখন বেশ ব্যাপক, কারণ
আমরা যখন বুয়েটে পড়েছি তখন আমরা বাদে সমসাময়িক বোধহয় শুধু খুলনাতেই শুরু হয়েছিল স্থাপত্য বিভাগে পড়াশোনা, কিন্তু এখন তো অসংখ্য স্কুল স্থাপত্যবিদ্যার উপরে ডিগ্রি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে বাজারে যদি বলি, বাজারে প্রচুর স্থপতি আছে, কিন্তু সেই তুলনায় আমার মনে হয় স্যার যেটা বললেন যে স্থপতিদের কাজের পরিসরটা যদিও আগের থেকে অনেক বেড়েছে, কিন্তু এখনো অনেক লিমিটেড। মানে আমাদের কাজের পরিসরটা কিন্তু অনেকখানি শহর কেন্দ্রিক এবং অনেকখানি হচ্ছে শুধুমাত্র ভবন কেন্দ্রিক। ভবন নির্মাণ বা নকশা করা এটার মধ্যেই সীমাবদ্ধতাটা রয়ে গেছে। যদিও আমার মনে হয় যে স্থপতিদের কাজের পরিসরটা আসলে আরো অনেক ব্যাপক হওয়ার স্কোপ আছে, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে এখনো নতুন করে সম্পূর্ণ নতুন করে শহর পরিকল্পনারও সুযোগ আছে, তাই না? অনেক শহরই আছে আমাদের বিভিন্ন জেলা বা ঢাকার বাইরে যে অন্যান্য শহরগুলো, যে আমরা এখনো সুযোগ আছে যে আমরা পরিকল্পনা করে প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তারপরে নগরায়নের অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আমরা শহর পরিকল্পনা করতে পারি। কিভাবে ভবন হবে, ভবনের সাথে রাস্তার কি সম্পর্ক হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখনো মানে ওগুলো করার সুযোগ আছে, ঠিক করার বা পরিকল্পনা করার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওই সীমাবদ্ধ মানে আমাদের যত স্থপতি আছে এখন কাজ করার জন্য প্রস্তুত, ততটা আসলে কাজের হয়তো সুযোগ নাই বা ব্যাপ্তিটা একটু সীমাবদ্ধ। স্যার একটা কথা বলছিলেন যে ক্যানভাস, সেই ক্যানভাসের প্রসঙ্গে যদি আসি তাহলে অবশ্যই স্থপতিদের ক্যানভাসের ক্ষেত্রে মানে ওই চাহিদাটা তৈরি হওয়াও নিশ্চয়ই জরুরি আছে, কারণ আমরা তো কমার্শিয়ালি কাজটা করতেছি। সেক্ষেত্রে যদি আমাদের যাদের জন্য কাজ করছি তারাই তো আসলে ক্যানভাস, সেখানে আমরা শিল্পী হিসেবে যাচ্ছি, তাদের মধ্যে যদি ওই চাহিদাটা না থাকে, যেটা আমরা দেখি যে আমাদের এখানে যদি খুব ভালোভাবে খেয়াল করি যে ল্যান্ডস্কেপিং এর কাজ একেবারেই হয় না, সেই জায়গাগুলি নিশ্চয়ই ল্যান্ডস্কেপিং এর কাজ আবার আমাদের মতো একেবারে মধ্যবিত্তদের জন্য এটার কোনো প্রয়োজনও নেই। এখানে আমি জানি না, আমাদের কাছে মনে হয় যে এটাকে আরেকটু বড় জায়গা থেকে দেখতে হলে হয়তো সেইখানে এটার মানে যারা এই কাজগুলি করাবেন, যাদের জন্য করছেন, তাদেরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। তা তো আছে, বাট আমি পার্সোনালি যেমন আমি নিজে ল্যান্ডস্কেপকে আলাদাভাবে দেখি না। কারণ আমরা আমরা বেসিক্যালি আমরা আর্কিটেক্টরা যেটা করি, স্থপতিরা যেটা করি, সেটা হচ্ছে যে আমরা এনভায়রনমেন্ট তৈরি করি। তো আমাদের এনভায়রনমেন্টের একটা মেজর কাজের ক্ষেত্র ধরা হয় যে বিল্ট এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে বসবাসযোগ্য যে এনভায়রনমেন্টটা। কিন্তু বসবাসযোগ্য এনভায়রনমেন্ট কিন্তু শুধু দালান নিয়েই হতে পারে না, ওটার সাথে সম্পূরক আরো অনেক উপাদান থাকে, গাছপালা থাকে, আকাশ, আলো, বাতাস, প্রজাপতি, পাখি, এগুলো সবই কিন্তু অনুষঙ্গ, তাই না, আমাদের থাকার জায়গার। তো ওইগুলোকে সামহাও আমরা ওভারলুক করে যাই এবং মানুষও এখন মনে করে যে ল্যান্ডস্কেপটা একটা আলাদা জিনিস যেটাকে আরোপ করতে হবে। আসলে তো এটা এনভায়রনমেন্টের অংশ বা ইকোলজির অংশ হিসাবেই আসা উচিত। এবং এখন কিন্তু বিশ্বজুড়ে সবাই এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কনসিয়াসও, যে আমরা যখন এনভায়রনমেন্ট তৈরি করছি ওটা ইকোলজিক্যালি ভায়াবল হচ্ছে কিনা, এনভায়রনমেন্টালি আমরা হ্যাজার্ডস তৈরি করছি কিনা, বা আমরা যেমন আমাদের রিসেন্টলি রাজুকের যে নিয়মগুলো হচ্ছে অনেকগুলোই কিন্তু এনভায়রনমেন্টকে লক্ষ্য করে, যে পানি ঠিক মতো বৃষ্টির পানি মাটি ভেদ করে যেতে পারছে কিনা এটসেট্রা, এগুলো বিল্ডিং রেগুলেশনস এর মধ্যে এগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সো এইটা এখন আলাদা করে দেখার বোধহয় এখন সুযোগ নেই, কারণ এখন তো ইনফরমেশন আমরা এত বেশি পাই, আমরা তো জানি যে আমাদের পরিবেশের জন্য কি কি ক্ষতিকর, কি করলে আগামী প্রজন্মের জন্য শহর অবসবাসযোগ্য হবে। তো এরপরেও যদি আমরা ওইভাবে কাজ না করি, তাহলে তো আসলে স্থপতিদের এই ব্যাপারে যথেষ্ট আমার মনে হয় চিন্তা ভাবনা আছে, এবং এটা ক্লায়েন্ট যারা বা পলিসি মেকার যারা, তাদেরও আসলে এই ব্যাপারগুলোতে সচেতন হওয়া ছাড়া তো এখন আমি উপায় দেখি না। তানজিম হাসান, আপনার কাছে আসতে চাই। অবশ্যই প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে মুক্তিযুদ্ধ জাদুঘরের নকশা করার সঙ্গে আপনি ছিলেন এবং এটা আপনার কাজ। আমরা একটু মুক্তিযুদ্ধ জাদুঘরের নকশার অভিজ্ঞতাটা জানতে চাই আপনার কাছে প্রথমে। মুক্তিযুদ্ধ জাদুঘরের এটা 2009 সালে একটা কম্পিটিশন হয়, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে উইথ কোলাবোরেশন উইথ দি আপনার লিবারেশন ওয়ার মিউজিয়াম ট্রাস্টি বোর্ড। তো ওই কম্পিটিশনের আমরা উইন করি। 70টি ফার্ম পার্টিসিপেট করে বাংলাদেশের বাইরে থেকেও 2-1টি ফার্ম পার্টিসিপেট করে। তো ওটা উইন করার পরে তারপরে 2010 থেকে মোটামুটি এটার কাজ মানে ডিজাইন লেভেলের কাজ শুরু হয়। এখন এটা প্রায় নির্মাণ অনেকখানি সম্পন্ন হয়েছে।
এটা একটা লেন্দি প্রসেস এবং অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে আসতে হয়েছে। সেই প্রসঙ্গে হয়তো ডিটেলস আজকে হয়তো বললাম না, তবে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় বলা, যে এভাবে ওপেন কম্পিটিশনের থ্রুতে আমাদের মতো ইয়াং আর্কিটেক্টরা বা আমাদের থেকেও যারা ইয়াং, তারা আসলে একটা বড় প্রজেক্ট করার একটা এক্সপিরিয়েন্স বা সুযোগ, একটা এক্সপোজার পায়। সেই এক্সপোজারটা আমার মনে হয় ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ স্পেশালি, তাদের কাছে আমি মানে খুবই কৃতজ্ঞ এই সমস্ত ব্যাপারে। কিন্তু মোরলেস তারা কিন্তু এটা চেষ্টা করছে, যে কারণ কম্পিটিশন ছাড়া আসলে আপনি আরও রিচ ভ্যারাইটি অ্যাচিভ করা মুশকিল হয়ে যায়। সো সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা কোয়েশ্চেন আসে যে হ্যাঁ জুনিয়র তারা কতটুকু কি ক্যারি আউট করতে পারবে। তবে আই থিঙ্ক ইটস এ ক্যালকুলেটিভ রিস্ক যেটা নিতে হবে আর কি, যেটা তাছাড়া এটার ওই পরবর্তীতে আপনি কত প্রজেক্ট আসবে, ইম্পর্টেন্ট পাবলিক প্রজেক্ট আসবে, এগুলোকে আপনি যদি কম্পিটিশনের মধ্যে দিয়ে না নেন, তাহলে এই ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে বা এই সুযোগটা না দেন, তাহলে ইয়াংরা কিন্তু ঠিক এনথুজিয়াজমটা পাবে না এবং ডিজাইনেও ভেরিয়েশন হবে না। এটা একটা ওই স্টেরিওটাইপ একটা ঘটনা ঘটতে পারে আর কি, পসিবিলিটি। সে কারণে উন্নত বিশ্বের সমস্ত জায়গাতেই মেজর পাবলিক প্রজেক্টস এটা কম্পিটিশনের থ্রুতে আসে এবং এটা এখনও আইআইবি চেষ্টা করে যাচ্ছে মেজর পাবলিক প্রজেক্টগুলিকে চেষ্টা করা, যেগুলো কম্পিটিশনের থ্রুতে নিয়ে আসা। ইফ দের ইজ এনি মানে ফিটস অ্যান্ড স্টার্ট যেখানে হতে পারে, কোনো বাধা আসতে পারে, বাধা সব প্রজেক্টই আসে, তবে সেগুলোকে উতরিয়ে ওই মানসিকতাটা এখন ডেভেলপ করা দরকার যে কম্পিটিশন হচ্ছে একমাত্র আর্কিটেক্টদের ফেয়ার ওয়েতে কিন্তু নতুনরা কাজ করতে পারবে। হ্যাঁ, তো ওইটাকে এনশিওর করা। আমরা আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর আপনাদের সঙ্গে আলোচনা। আজকের বাংলাদেশের নিচে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আমরা একটু জানতে চাই যে যেই পরিবর্তনগুলির কথা বলা হচ্ছে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবন যাতে তৈরি করা হয়, এই পুরোটা যদি আনতে হয় সেই ক্ষেত্রে নীতিগত বা সরকারের দিক থেকে কিছু করণীয় আছে কিনা, যাতে মানে কোনো কোনো জিনিস কিন্তু আছে যে হয়তো, যেমন আমরা জানি স্থাপত্য একটা সময় কিন্তু মানুষ খুব বেশি স্থপতিদের কাছে যেতেন না, সেটা কিন্তু একটা নীতিগত পরিবর্তনের কারণে হয়তো অনেক পরিবর্তন এসেছে, ফলে পরিবেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আসতে না, পারে। বিষয়টা তো আসলে বিশাল একটা, আপনার ছোট্ট প্রশ্ন, উত্তরটা এত সহজ নয়। এই কারণে সহজ নয়, আসলে সরকারের পক্ষে অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা পরিবেশ একটা ডেটোরিয়েট করতে করতে মানে অবনতি হতে হতে এমন একটা জায়গায় গেছে যে সেখান থেকে পুরো জিনিসটাকে আবার উত্তরণে নিয়ে আসা কিন্তু খুবই, আমরা যদি স্পেসিফিক্যালি ঢাকার কথাই ধরি, সবচেয়ে দুর্দশাগ্রস্ত একটি শহর বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর অনেক দেশের মধ্যেই ফিজিক্যাল দিক থেকে। আমি অন্তর থেকে বলি যে ঢাকা আমার প্রাণের শহর, কিন্তু শারীরিকগতভাবে আমার চলাচলের জন্য, আমার বসবাসের জন্য, আমার চিকিৎসার জন্য, আমার যত ধরনের নাগরিক সুবিধাদি আছে সেদিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, হয়তোবা একেবারে শেষের কাতারে আছি। তো বারবারই এটা আসে যে পৃথিবীর বসবাসের অন্যতম বসবাসের অযোগ্য শহর। তো এই যে প্রশ্ন এবং এটার যে উত্তর, এটা খুব সহজ নয়, এবং এই সহজ উত্তর নয় বলেই হয়তো অনেক নীতি নির্ধারকরাও এটাকে পাশ কাটিয়ে যেতে চান, কারণ এই অবস্থায় ক্লিনিক্যালি একটা জিনিস যখন, মানে আমরা বলি ক্লিনিক্যালি অ্যালাইভ অর ক্লিনিক্যালি ডেড, সেই অবস্থায় কিন্তু কেউ কোনো প্রশ্ন তার আত্মীয় স্বজনকে কিছু বলেন না, ডাক্তাররাও কিন্তু সেটাকে অ্যাভয়েড করে যেতে থাকেন, এটা ছেড়ে দেন তার আত্মীয় স্বজনের উপরে। তো এই শহরে আমি বারবারই বলছি, আমরা আজকে এখানে স্থপতি হিসাবে এসছি, স্থাপত্য অনেক পরে অবস্থান করে। একটা শহর গড়ার জন্য স্থাপত্যের অবস্থান, আপনি যদি পৃথিবীর বহু বড় বড় দেশ আছে যেখানে আপনি গেলে দেখবেন কোনো বিল্ডিং আপনার ভালো লাগছে না, কিন্তু সব মিলে কেমন ভালো লাগছে। বাংলাদেশকে বিদেশ মনে হয় না, কোনো কোনো সময় মনে হয়। হঠাৎ করে আপনি ওই যে একটু আগে ও ল্যান্ডস্কেপের কথা বলছিল, একটা সময় যখন সার্ক সামিট হয়েছিল ঢাকা শহরে, যখন আমরা এয়ারপোর্ট রোড দিয়ে গিয়েছি, ওই গ্রিন ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি, দেখে কিন্তু মনে হচ্ছে বিদেশ থেকে আসলাম, খুব ভালো লাগছে জায়গাটা দেখে। সেই জিনিস কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, সেটার অনেক কারণ থাকতে পারে, কিন্তু পুরো শহরটা যখন একটা পরিবেশগতভাবে স্থাপত্য দিয়ে নয়, স্থাপত্য আমি বারবার বলছি যে আমার ঘরে কোনো পেন্টিং না থাকলেও কোনো আসে যায় না। আমি কুড়ে ঘরে থেকেও আমার শহরে যদি কুড়ে ঘরও থাকতো, বা এরকম অনেক শহর আছে টালির ছাদ দিয়ে পুরো শহর হয়ে গেছে ছোট ছোট ঘর দিয়ে, কিন্তু শহরটা অসম্ভব সুন্দর,
অসম্ভব বসবাসের উপযোগী একটি শহর। জলবায়ু অন্যরকম, ওইখানকার মানে যে কোনো পরিবেশের কথাই বললেন সেখানে আছে। কিন্তু এই প্রশ্নের উত্তর এবং এটা যে পাশ কাটিয়ে আমি স্থপতি হিসাবে আমি একবার পাশ কাটালাম কিভাবে, আমার পক্ষে আমি ছোট ক্যানভাসে কাজ করি, এই ধরনের যে আমাকে তো পুরা দেয়ালটা আমার নয়, এই ধরনের কথা বলে বলে আমরা কিন্তু সবাই পাশ কাটিয়ে যাচ্ছি। কিন্তু মূল সমস্যাটা অন্য জায়গায় হচ্ছে। ঢাকা তো একমাত্র শহর নয়, বাংলাদেশে আরও কতগুলো শহর আছে, যেই শহরগুলোর কিছু প্রাকৃতিক উপাদান আছে সেগুলোকেও আমরা ধ্বংস করা শুরু করছি। আমরা চিটাগাংয়ের কথা বলতে পারি, সিলেটের কথা বলতে পারি, নির্বিচারে কক্সবাজারের কথা বলতে পারি। এইখানে কিন্তু মানে সরকারের একটা, আপনি যে একটু বললেন যে স্থপতিদেরকে অন্তর্ভুক্ত করা এবং তাকে দিয়েই কাজ করাতে হবে, এটা কিন্তু একটা নীতিমালার আওতায় করা হয়েছে। ঠিক সেইভাবে এই যে প্ল্যানিংগুলো হচ্ছে, একটু আগে আরবান প্ল্যানের কথা বলেছি, কক্সবাজার একদম সি বিচের উপরে 20 তলা বিল্ডিং উঠে গেল, 10 তলা বিল্ডিং উঠে গেল, এটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে পেছনে যত যাবে উঁচু বিল্ডিং হবে। সব জায়গায় তাই হয়, একদম সামনে সি বিচে একদম কটেজগুলো হয়। তো সেই পরিকল্পনাগুলো করতে হবে এবং এই পরিকল্পনা করার জন্য আসলে আমাদের হয়তো বিশেষজ্ঞর অভাব আছে, সেটাও ঠিক। সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ও আরেকটা জিনিস বলে যে তথ্য ভাণ্ডার একেবারেই উন্মুক্ত। আমি যদি আজকে ক্লিক করে বলি যে সামুই বিচটা কিরকম, থাইল্যান্ডে একটু দেখে আসি, আমরা কিন্তু সেই কক্সবাজারকে নিয়ে গিয়ে কুয়াকাটা আবার বসাচ্ছি, হয়তো সেই কক্সবাজারকে নিয়ে ইনানিতে বসাচ্ছি, একই কনসেপ্ট। তো সেইখান থেকে বেরোতে হবে। ঢাকা একমাত্র শহর নয়, ঢাকার অবস্থা খুবই খারাপ। ঢাকা কিভাবে ঠিক করা যায়, আমরা যখন ঈদ ঈদ উদযাপন করি তখন কিন্তু ভালোই লাগে, ঢাকা খারাপ লাগে না। কোথাও একটা সমস্যা আছে, এটা চাপ কমাতে হবে, জনগণের চাপ কমাতে হবে, এটা নেওয়ার ক্ষমতা নেই। একটা গাড়িতে যদি আমি 5 জনের জায়গায় 10 জন বসাই, ওটাতে যেই সমস্যাগুলো হবে, এখানে অক্সিজেনের সমস্যা হবে, ওখানে বসতে সমস্যা হবে, সব ধরনের গাড়ি টানতে পারবে না। তো একটা শহরও তো সেরকম একটা বাহন যে সব ধরনের সাপোর্ট দিয়ে, সহায়তা দিয়ে মানুষের সামনে নিয়ে যাচ্ছে। তো সেই ভাবনা থেকে আমার মানে আমি সবসময় বলি যে আসলে কেন আমরা শহরটাকে যে এইভাবে বেড়ে যাচ্ছে, আমরা বাড়ছি এখন কিন্তু পূর্বে এবং পশ্চিমে বেশিরভাগ বাড়ছি। সেই ক্ষেত্রে আমাদের আরও কতগুলো কমিউটিং সিস্টেম করতে হবে। সেটা হচ্ছে যে আমার যাতায়াত ব্যবস্থা যদি ঠিক থাকে আমি দূরে যাব। আমার যদি গুলশান থেকে ধানমন্ডিতে যেতে 2 ঘন্টা লাগে, সেই অঙ্কে কিন্তু আমার 2 ঘন্টায় কুমিল্লায় চলে যেতাম আমরা এক সময়। আমার শহরটা যখন বাড়বে, আমার এই কমিটিং সিস্টেমটাকে কনফার্ম করতে হবে যে এটা হবে। এবং যখনই আপনি রাস্তা করে দিবেন, যখনই একটা এয়ারপোর্ট হয় শহরের বাইরে, অনেক বড় এয়ারপোর্ট, ওটা যখন রাস্তাটা তৈরি করা হয়, সেই রাস্তার পাশে শহর আস্তে আস্তে গড়তে থাকে। নীতিমালা ওটা এর পরের অবস্থান করছে যে বিল্ডিংয়ের নীতিমালা কি হবে। তো তার আগে তো ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে, বড় ক্যানভাসের নীতিমালাটা ওটাকে ঠিক আগে করতেই হবে। এবং ঢাকা শহরকে আমার হিসাবে ঢাকা শহরের যে জনঘনত্ব সেটাকে কমাতে হবে। সুমন, আপনার কাছে আসবো যে মানে একটা ঘর মানে তো ঘর না, ঘরটার ভিতরে একটা মানুষের তার চিন্তা, তার ভালো লাগা সব কিছুই অ্যাকোমোডেট করতে হয় নিশ্চয়ই আপনাদের ডিজাইন করার সময়। আমরা হয়তো সাধারণভাবে একটা ঘরই দেখি, সেই ক্ষেত্রে এই যে মানুষের মানসিকতাটা বিশেষ করে ঢাকা শহরে, সেইটার রিফ্লেকশন কি আপনাদের নকশায় আসা শুরু হয়েছে, বা এই বিষয়টা কতটুকু প্রভাব পড়ে এখনকার নকশাবিদদের? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে। আমরা যখন নকশা করি তখন অনেক সময় পার্সোনাল ক্লায়েন্ট থাকে যে তার নিজস্ব বাসা করছে বা তার বাড়ি করছে, সেটার বোধহয় নকশা একরকম। আর আরেক রকমের আছে যেটা আমি নিজে খুব বেশি করি নাই, আমার অভিজ্ঞতা মানে প্রায় নাই বললেই চলে। সেটা হচ্ছে ডেভেলপাররা যেটা করে, যে যখন হাউজিং প্রোভাইড করে বেসিক্যালি, যে অন্যের জন্য অন্যের তৈরি করে। মানে ওটা আসলে কার জন্য করছে, এটা খুব ইম্পার্সোনাল একটা রেডিমেড স্পেস। হ্যাঁ, তো পোশাকের মতো ওইখানে tailored আমার না। মনে হয় স্থাপত্য আসলে মোর পার্সোনালাইজডই হবার কথা, কারণ এটা সব অধিকাংশ ক্ষেত্রেই এটা, বিশেষ করে বাসার কথা যদি বলি, কারণ বাসা একটা খুব পার্সোনালাইজ স্পেস। তো এখানে ওই আমার কাছে মনে হয় একটা সংকট আছে এই ডেভেলপারদের, যেভাবে তারা নকশা প্রণয়ন করে, এবং একটা মানুষ যখন গিয়ে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে ওই নকশাটার মধ্যেই তার নিজের বাসা ভাবতে মানে হিসেবে ভাবতে বাধ্য হয়, এই 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 জায়গায় কিছুটা বোধহয় অমিল বা সংকটের একটা জায়গা আছে। আর এমনি তো যখন আমরা কারোর বাসা করি, বাসাটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু অনেক কষ্ট করে পয়সা জমিয়ে তারপর একটা বাসা তৈরি করে। মানে এটা সবার পক্ষে কিন্তু মানে একটা জায়গা খুব তাড়াতাড়ি ডেভেলপ করা সম্ভব হয় না, যার কারণে এখন ডেভেলপারও ওই সুযোগটা পাচ্ছে যে
কারো হয়তো জমি আছে কিন্তু ওই বাসা করার অর্থ নাই বা ওই জিনিসটার ব্যবস্থাপনাটা নাই, ওই কারণে করতে হয়। কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় যে বাসা জিনিসটা পার্সোনাল থাকাটা বা ওই ওই ধরনের প্রজেক্টগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়, কারণ তখন আসলে একটা পরিবার তার নিজস্ব থাকার জায়গা, তার তার যে পছন্দ কৃষ্টি, অপছন্দ, হ্যাঁ, কি ধরনের তার স্পেস তার দৈনন্দিন প্রয়োজন। জীবনযাত্রা, এই জিনিসগুলোর প্রতিফলন আসলে বাসাটায় করা সম্ভব। কিন্তু ওই যে একটা ফ্ল্যাটে যেখানে 15টা বাসা বা 120টা ফ্ল্যাট আছে একই জায়গায়, এরকম জায়গায় আসলে খুব ইম্পার্সোনাল স্পেস তৈরি হয় আমার মনে হয়। তানজিম, আপনার কাছে আমি ওর কথার সূত্র ধরে একটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মাস হাউজিং মানে ব্যাপক আকারে হাউজিং বা আবাসনের ব্যবস্থা সম্ভবত আমাদের দেশে খুব এফেক্টিভলি মানে প্রোগ্রাম নেওয়া হয়নি। কখনোই হয় না। হ্যাঁ, কখনোই সেটা হয় তো না। সরকারিভাবে যেরকম তো আমি হয়ই না। উদাহরণ দিতে পারি, সরকারি কর্মকর্তাদের জন্য করা হয়েছে অনেক মাস এগুলো অনেক আগে, সেগুলো আসলে ডেন্সিটি খুব কম, হ্যাঁ, সাধারণ হাই জনতার ডেন্সিটি মাস জন্য। হাউজিং। যেরকম আমি বলতে পারি 2-3টা উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে জার্মানিতে বলতো ওরা প্ল্যাটেনবাউ, মানে প্লেট হাউস, প্রিফ্যাব্রিকেটেড, খুব কুইকলি এটা ইনস্টল করতে প্রচুর মানুষের জন্য খুব সহজে বা সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা। রাশিয়াতে করতো প্রিফ্যাব্রিকেটেড হাউজিং। ইভেন আপনার খুব আমাদের মানে ফেমাস একজন আর্কিটেক্টেরও করা একটা মাস হাউজিং প্রজেক্ট আছে, ইউনিট দি হ্যাবিট্যাট, মানে অনেক মানুষের জন্য থাকার ব্যবস্থা মার্সাইতে। ওরকম প্রোটোটাইপ কিন্তু মার্সাইতে না, বার্লিনও একাধিক শহরেও ওটা করার প্ল্যান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবাসন সমস্যার সংকট সমাধান করার জন্য। কিন্তু আমাদের এখানে আবাসন সমস্যার সংকট সমাধানের জন্য আমি কোনো মাস হাউজিং এর প্রকল্প আজ পর্যন্ত দেখিনি। এখন আমি জানি না, মানে আমার সাথে কেউ সহমত আসলে দ্বিমত এখানে পোষণ করবে একটু বলা দরকার, আসলে হচ্ছে, শুরু হয়েছে, রাজুক একটা উদ্যোগ নিয়েছে, উত্তরায় বেশ কিছু অ্যাপার্টমেন্ট হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যদি মাস, ওর কি কথাটা accessible? যদি মানুষের সাধারণ আমি মানুষের? সেই কথাটাই বলছি, আমরা যদি মাস পপুলেশন ধরি, যেই জনগোষ্ঠীর একটা আয়ের সীমার মধ্যে, সরকার তো অবশ্যই সাবসিডি দিবে, সেটা নিয়ে কোনো ব্যত্যয় হওয়ার কথা নয়। যেমন জমিটা যদি সরকার দেয়, ওইটাই বিরাট এক ধরনের দাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের যেটা শুরু হয়েছে, মানে ও যেটা বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হাউজিং শুরু হলো তখন নিচের দিক থেকে উপরে গেল। আমাদের কিন্তু টপ ডাউন মেথড, আমরা অ্যাপার্টমেন্ট বানাচ্ছি অসম্ভব দামি দামি, ভীষণ বেশি দামে বিক্রি করছি, বড় লোকরা নিচ্ছে, কিন্তু ওটা খুবই একটা থিন লেয়ার। ওই লেয়ারটা কিন্তু এখন অলমোস্ট নেই, হয়ে গেছে, এক্সস্ট। limited একটা এবং জায়গা। আপনি যদি খেয়াল করেন যে আমরা যদি মাস পিপলের জন্য হাউজিং বলি, তার জন্য তো 10 লাখ টাকা এফোর্ড করাও বাংলাদেশে মানে আমার মনে হয় 80%-ই সেই ক্ষমতা নেই, বা 90%-ও সেই ক্ষমতা নেই। তো মাস হাউজিং এর পলিসিটাও ডিফারেন্ট হওয়া উচিত, যে আমি ভাড়ার টাকায় সরকারের থেকে নিব, আমি যেটুকু ভাড়া দিতে পারি আমি ততটুকুতেই বছরে বছরে দিব, 15 বছর দিব, 20 বছর দিব, আমার পরবর্তী যে প্রজন্ম আছে তারা সেটা ব্যবহার করবে। তো সেই দিক থেকে কোনো উদ্যোগ নেই, যা উদ্যোগ হয়েছে সবই বেসরকারি, এবং বেসরকারি উদ্যোগের মূল আমি যদি বলি যে মূল যে এটা থাকে, ফোকাসটা থাকে, সেটা হচ্ছে মুনাফা, এবং সাথে সাথে মুনাফা হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স, কিন্তু সাথে সাথে একটা টার্গেট গ্রুপ ফিক্স করা, এবং এত বড় প্রকল্প নেওয়ার মতন আমাদের দেশে সেরকম কোনো উদ্যোক্তাও নেই। যেটা আমরা যদি ইভেন পশ্চিমবঙ্গে দেখি, পশ্চিমবঙ্গে এখন যদি ওদের হাউজিংয়ের স্টাইলটা দেখি, ওদের কোয়ালিটি দেখি, ওরা কিন্তু অনেক এগিয়ে। স্যার, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই বিষয়টি আরেকটু আলোচনা করব যে ম্যাস হাউজিং এর ক্ষেত্রে আসলে আমাদের কোন দিকে দৃষ্টি দিলে পরে সাধারণ মানুষের জন্য এটা এফোর্ডেবলও হবে এবং তাদের জন্য উপকারী হবে। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আপনার কাছে আবার একটু ফিরে আসবো খুব সংক্ষেপে, যে এই ধরেন যে অল্প আয়ের মানুষদেরকে এই ধরনের ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া, যাতে তারা একটা তাদের যে মানে একটা আবাসনের ব্যবস্থা করা। মানে এটাও খুব টার্মটা আপনি ইউজ করলেন যে অল্প আয়, এটা যে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ, এটা আইডেন্টিফাই করতে হবে। এই কারণে যে আমার দেশে অল্প আয়ের যেই ন্যূনতম আয় যেটা যদি বলি, সেটা সরকারিতে হয়েছে, গার্মেন্টস হয়েছে, কিন্তু জনসাধারণ যে কোনো সরকারি চাকরি করে না বা নিজে কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, তার যেই একটা লেভেল, সেখান থেকে শুরু করে যে একদম সর্বোচ্চ বেতন পাচ্ছে বা ইনকাম করছে ব্যবসা করে, বিস্তর ফারাক, সেটা কিন্তু বাইরে খুব কম দেখা যায়। এই ক্ষেত্রে খুবই মানে
কঠিন একটা কাজ যে আমি স্বল্প আয়ের জন্য একটা বিল্ডিং নির্মাণ করে দিব, সেই আয়টা কত? 10 লক্ষ টাকা। আমি একটু আগে বললাম যে 80-90%-এরও সেটা হয়তো সেই ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে যে ভাড়া দিচ্ছি, সেই ভাড়া দিয়ে আমাকে একটা ছোট থাকার জায়গা দেওয়া হোক। এবং ইভেন চায়নাতে এরকম আছে যে আপনি 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট, ওর বাচ্চা হলে সে 2 বেডরুমে যায়, আরেকটা বাচ্চা যদি, এখন ওরা 2 সন্তান পলিসিতে গেছে, আরেক বেডরুম নিয়ে এসে থাকতে পারে। তো ওই যে অ্যাফোর্ডেবল রেঞ্জ, পয়সা, তার সাইজ, তার কোয়ালিটি, লোকেশন। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যে এখন যে বিল্ডিংগুলো করছি, অ্যাপার্টমেন্ট করছি, যেখানেই করছি, যেই করছি, জমির দাম অনেক বেশি। কম্পোনেন্ট হিসেবে আমরা যদি বিল্ডিংয়ের দাম ধরি আর জমির দাম, জমি একটা বিশাল পরিমাণ ওটার মধ্যে নিয়ে থাকে, দ্বিগুণের চেয়ে বেশি। তো আমাকে জমির দাম কমাতে হবে। জমির দাম আকাশচুম্বী হয়ে গেছে ঢাকা শহরের মধ্যবর্তী এলাকায় এবং উত্তরা পর্যন্তও যদি ধরেন, আমাকে দূরে যেতে হবে। দূরে যেতে হলে রাস্তা দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশনটাকে সামহাও ফিজিক্যাল কমিউনিকেশন, ভার্চুয়ালি কিন্তু উই আর ফাইন, ভার্চুয়াল কমিউনিকেশন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ফিজিক্যাল কমিউনিকেশন তো দিতে হবে আমাকে। এবং কিছু ডিসেন্ট্রালাইজেশন করতে হবে যে আমি এত দূরে কেন আসবো, আমি 30 কিলোমিটার দূরে এসে আমার অফিস কেন করবো, আমি এখানেও কিছু অফিস পেতে পারি। তো এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো করতে হবে। করলে আবাসনের জন্য করা যাবে, অবশ্যই করা সম্ভব আস্তে আস্তে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আমাদের অর্থনীতির যে উন্নতি হচ্ছে, নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশ, মধ্য আয়ের দেশেরও আমরা বটম লেভেলে আছি এখন। এটা উন্নতি হলে আমাদের যাদের অ্যাফোর্ডেবিলিটি নেই তারাও অ্যাফোর্ডেবল মানে হবে, এবং আমাদের উপর থেকে নামতে হবে। ডেভেলপার যারা আছেন তাদেরও এই নিম্ন আয় মধ্যবিত্তদের জন্য ভবন নির্মাণের কথা চিন্তা করতে হবে। সুমনা, এই যে মধ্যবিত্তদের যখনই ভবন নির্মাণের কথাটা আসে, সেক্ষেত্রে দেখা যায় যে বাড়ির গৃহিণীদের এক ধরনের এফোর্ট থাকে সবসময়, যে তারা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট, একটা নিজের ঠিকানা খোঁজার দিকে সবচেয়ে বেশি আগ্রহী থাকে। তো বাড়ি তৈরি করার ক্ষেত্রে তাদের দিকে কতটুকু নজর রাখা হয়? গৃহিণীদের দিকে আমি প্রশ্নটা বুঝি নাই বোধহয়। হ্যাঁ, মানে যদি আচ্ছা গৃহিণীদের না, আমরা বলি যে আমাদের উইমেন পপুলেশনের দিকটা কতটুকু খেয়াল রাখা হয়, এখানে কোনো জেন্ডার আছে কিনা, পার্সপেক্টিভ আছে কিনা নির্মাণের ক্ষেত্রে? আমার জানা নেই, নাও থাকতে পারে। আমি স্পেসিফিক্যালি আমার মনে হয় মোর জেন্ডারের থেকে মোর ইউজার টাইপ, মানে কে কারা ইউজ করছে, তারা তাদের দৈনন্দিন জীবন যাপনের প্রণালীগুলো কিরকম, এটার উপরে বেশি আমরা বোধহয় জোর দিই প্রোগ্রাম অ্যানালিসিসের সময়, রাদার দেন আসলে জেন্ডার ওইভাবে বোধহয় ভাগ করা ঠিক হয় না। ঠিক আছে, ধরে নিচ্ছি যে এটা আসলে অতটা কার্যকর কিছু না। আমরা একটু ওই মানে ছোট বাড়ির ক্ষেত্রে যদি যাই, যে আমাদের এখনকার আবাসনের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ গুরুত্বটাই একটু বড়, যদি ছোট বড়রা, আবার স্যার হয়তো সংখ্যা দিয়ে বলতে বলবেন, 1000 স্কোয়ার ফিটের নিচে যেই বাড়ি, সেই বাড়িগুলি নির্মাণের ক্ষেত্রে ডেভেলপারদের বা মানুষের এফোর্ডেবল করার জন্য কি করণীয় আছে? আচ্ছা, এটা স্যার যেটা বললেন যে আসলে আমাদের তো জমির দাম এত বেশি বেড়ে গেছে, মানে অস্বাভাবিক ভাবে জমির দাম এত বেশি যে বিল্ডিং ম্যাটেরিয়ালের কিন্তু একটা মোটামুটি ফিক্সড কস্ট আছে। মানে আপনি তো ইট, সিমেন্ট, বালি এগুলোই ব্যবহার করবেন, তারপরে ফিনিশিংয়ে গিয়ে আপনি হয়তো কস্ট ইনক্রিজ করার অনেক রকম সুযোগ আছে, কিন্তু বেসিক যে মেটেরিয়ালগুলো সেগুলোর সাপেক্ষেও জমির দাম এত অস্বাভাবিকভাবে অর্থাৎ বেড়ে ধানমন্ডিতে গেছে। একটা বাড়ি তৈরি করতে যা খরচ, সেটা ধরেন উত্তরা 10 নম্বরে একই খরচ, মানে exactly। যদি আপনি এক্সেসরিজটা মূল কাঠামোটা ওরকমই, কিন্তু জমির দামের কারণে জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষের একদমই আওতার বাইরে চলে গেছে। মানে আপনি কখন একটা সাধারণ যে একটা মধ্যবর্তী আয়ের একজন মানুষ বা একটা পরিবার, তাদের পক্ষে এখন এই দামের মধ্যে একটা ফ্ল্যাট অ্যাকোয়ার করা খুব অলমোস্ট ইম্পসিবল। এবং এটার জন্য আমার মনে হয় এখানে সরকারি হস্তক্ষেপ ছাড়া বোধহয় কোনো রকম আর কোনো মানে এটা শুধুমাত্র মার্কেটের উপরে ছেড়ে দেওয়া যেটা হয়েছিল সেটা, এটা তো আমরা দেখছি যেটা কাজ করছে না, কারণ ইভেন্চুয়ালি তো একটা স্যাচুরেশন চলে আসছে। কিছু মানুষের অনেক ফ্ল্যাট আছে এবং কিছু মানুষের থাকার কোনো জায়গা নেই। সো এই ডিসপ্যারিটিটা তো একটা শহরে কখনোই হেলদি না। এটা এরকম একটা এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি এখানে হয়তো প্রাসঙ্গিক আমার মনে হয়, আমরা একটা সময় একটা স্টুডেন্টদেরকে দিয়ে একটা সার্ভে করিয়েছিলাম করাইল বস্তিতে। তো ওখানে দেখলাম যে যারা ওখানে থাকে, ওরা যে টেনেন্টরা থাকে, তারা আমাদের যে ইউটিলিটিসগুলো আমরা ব্যবহার করি, ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এটসেট্রা, এগুলোর জন্য আমরা যা পে করি যারা ফ্ল্যাটে থাকি তাদের থেকে অনেক বেশি পে করে তারা।
তারা কিন্তু স্কোয়ার ফিট রেন্টও আমাদের থেকে বেশি পে করে। সো এই ডিসপ্যারিটিগুলো তো আসলে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় কোলাপস, মানে সিস্টেমটা কোলাপস করতে বাধ্য, কারণ এটা কোনোভাবেই একটা স্বাভাবিক সিস্টেমের মধ্যে পড়ে না, এবং এখানে সরকারি হস্তক্ষেপ ছাড়া আমি মানে আমার মনে হয় না যে এটা কোনোভাবে সম্ভব। তানজিম, এই পয়েন্টটিতে একটু যেতে চাই যে রেন্ট আমরা জানি যে যত ছোট, আমি হয়তো আপনার সরাসরি প্রশ্ন না, আমি আরেকটু সাথে মানে কমপ্লিমেন্ট করতে চাই। গভর্নমেন্ট পলিসি লেভেলে দেখেন, গভর্নমেন্ট কিন্তু পলিসি ঠিকই করে থ্রু রাজুক বা রেগুলেশন বা বিএনবিসি করতে, পলিসিগুলো কিন্তু ঠিক থাকে। দেখো একটা পলিসির কথা বলি, যেখানে ল্যান্ড ইউনিফাই করার ব্যাপারটা, যে একাধিক জমি থাকলে পরে জমিগুলো ইউনিফাই করে লার্জার প্লট হলে পরে দেন সে ভালো এফআইআরও মানে ফ্লোর এরিয়া রেশিও বেশি পাবে, বিল্ড বেশি করতে পারবে। আপনি খেয়াল করবেন যে বনানী 11 নম্বর রোডের উপরে অনেকগুলা কমার্শিয়াল বিল্ডিং আছে, কিন্তু পার্কিং ইজ ভেরি অ্যাকিউট প্রবলেম দেয়। পার্কিং কারণ কি দেখেন, ছোট ছোট প্লট আপনি র্যাম্প দিয়ে বেসমেন্ট করতে গেলে পরে একটা জমির জন্য, একটা ছোট জায়গা প্লটের জন্য একটা বিল্ডিং বিকামস ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি হ্যান্ডেল। কিন্তু যখন 4টা-5টা প্লট একসাথে হয়ে, যখন আমি এটা আবুধাবির কেসে জানি, যে এখন সিটি কর্পোরেশন থেকে একটা গাইডলাইন দিয়ে দেয় যে তোমরা 4টা বিল্ডিং এক জায়গায় করছো, তোমরা একসাথে বেসমেন্টটা করবে, একসাথে মেক এ কম্বাইন্ড ডেভেলপমেন্ট। এই যে ইউনিফাই করা, ইউনিফাইয়ের ইয়েটা কিন্তু, প্রপোজিশনটা কিন্তু গভর্নমেন্টের আছে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা, আমি এটাকে সিরিয়াসলি এটা ক্রিটিসাইজ কি করছি। শুধু মাইন্ডসেট না, একটু ট্রাস্টের অভাব আছে, কারণ মাইন্ডসেটেরই ব্যাপার, মানে একজন ট্রাস্ট করছে না যে আমি এর সাথে যুক্ত হয়ে আর সবাই বেনিফিটেড হতে পারে। কিন্তু এরকম অনেকগুলো স্ট্রিপ আছে যেগুলোতে আমি মনে করি যে, যেরকম এলিফ্যান্ট রোডের একটা স্ট্রিপ, মহাখালীতে একটা স্ট্রিপ আছে, এই স্ট্রিপগুলোকে যদি ওই ইউনিফাইড মেথডে করা যেত, তাহলে কিন্তু পার্কিংটা, কারণ আপনি তো আপনাকে ভার্টিক্যালি ট্রাভেল করতে হবে পার্কিং এর ক্ষেত্রে, সার্ফেসে না তো নিচে যেতে হবে। কমপ্লিমেন্ট করি, আসলে ইভেনচুয়ালি আমরা কিন্তু শেয়ার করছি আরেকজনের সাথে। আমি যখন ডেভেলপারকে দিচ্ছি, আমার একই বিল্ডিংয়ে কিন্তু অন্য প্রতিবেশী আসছে, তো সেই ক্ষেত্রে ও যেটা বলতে চাচ্ছে যে আমরা যদি কম্বাইন করতে পারি, বা একসময় কি হতো লার্জার চাঙ্ক অফ ল্যান্ড পেলে তখন স্যার, আমরা কিভাবে এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমরা গভর্নমেন্টের ছোট policy ছোট কিন্তু, জিনিসগুলিকে যদি একটু উদ্যোগ নেওয়া যায়, এটা সব ক্ষেত্রে সেটা কিভাবে আরো বড় করা যায় এবং সুবিধাজনক হয়, সেটা একটু জানতে কিন্তু চাইবো। গভর্নমেন্ট তো আপনার আমরা মাইন্ডসেট শেষের কন্ট্রোল দিকে করতে চলে পারে আসছি, না। একটা বিরতির পর কন্ট্রোল করতে পারে, জেনে নেব। গভর্নমেন্ট কন্ট্রোল দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল, মাইন্ডসেট কন্ট্রোল করে। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। তানজিম, আপনার কাছে ফিরে আসবো। যে যেটি প্রথমে একটু বলতে চেয়েছিলাম, যে আমরা সাধারণত পিছনের দিকটা দেখি, ইতিহাস কেমন সেটার জন্য আমরা স্থাপত্যের কাছে ফিরে যাই। আমাদের স্থাপত্য দিয়ে আসলে ভবিষ্যৎটা আমরা কতটুকু দেখতে পাচ্ছি, কারণ আমরা এখন বলা যায় যে একটা ট্রানজিশনের মধ্যে আছি, সেখানে আপনারা কি রকম দেখছেন? আপনি যেটা বলেছেন যে আর্কিটেকচারের একটা হিস্ট্রিক্যাল আসপেক্ট বা এটা ভ্যালু বহন করে, যেভাবে একইভাবে এখনকার বিল্ডিং একসময় ভবিষ্যতের মানুষের কাছে বিভিন্ন রকমের তথ্য, ধারণা, যেমন সমাজ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে আমরা এখন জানছি, যেরকম বিল্ডিং থেকে আমরা, ইটস নট অনলি অ্যান আর্কিওলজিক্যাল ফ্যাক্ট, ওই সময়কার সোসাইটির নেচার, ওদের পলিটিক্যাল সিস্টেম, ওদের সোশ্যাল সিস্টেম, সব কিছু কিন্তু আমরা ডিকোড করতে পারি। এটা বিল্ডিংয়ের মধ্যে গ্রথিত হয়ে থাকে এখনকার সময়ের নির্মাণ প্রক্রিয়া, পদ্ধতি, রাজনৈতিক অবস্থা, বিকজ ইটস এ ফর্ম অফ পলিটিক্যাল আর্ট। সো রাজনীতি, আপনি বিল্ডিং এর সেটব্যাক একসময় 500 বছর পর এক্সকাভেশন করে দেখবেন যে হয়তো হ্যাঁ আচ্ছা, ওই সময় এই পলিসি করেছিল যে এরকম সেটব্যাক দিতে হবে, এরকম দিতে হবে। তো ডেফিনেটলি বিল্ডিং হচ্ছে যে একটা ফর্ম অফ আর্ট, যেটার মধ্যে দিয়ে মানুষ তার সমসাময়িক চিন্তা, তার রাজনৈতিক, অর্থনৈতিক, বিভিন্ন সামাজিক যে ক্ষমতা বা প্রতিপত্তি, শুধু তাই না, তার অ্যাসপিরেশন অলটুগেদার, এই অ্যাসপিরেশনটা সে এমবেড করে বিল্ডিংয়ের মধ্যে। এইটার সাথে কিন্তু আমাদের হিউম্যান যে আসপেক্টটা, সেটা খুব জটিলভাবে, নিবিড়ভাবে জড়িত। যেরকম আমাদের যারা বিল্ডিংয়ের নির্মাণ কাজের সাথে জড়িত, আমরা হয়তো অনেক ক্ষেত্রেই তাদেরকে উপেক্ষা করে থাকি, কিন্তু দে কাম ফ্রম আ ভেরি মানে ডিলাপিডেটেড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকজন আমাদের সাথে কাজ করে। যারা এখন আমরা যে সুরম্য অট্টালিকা বানাচ্ছি, তাদের নির্মাণ শ্রমিকরা কিন্তু অনেক সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছনে, পশ্চাৎপদ জায়গা থেকে আসে, কিন্তু তারা বিল্ডিংটা বানানোর পর তারা কিন্তু কখনো বিল্ডিংয়ে হয়তো ঢোকারও সুযোগও হয় না, এরকম হয়। তো
এভাবেই হয়তো হয়, জিনিসটা এইভাবে হয়, কিন্তু অলটুগেদার টেকনোলজিক্যাল ব্যাপারগুলোর থেকে আমাদের দেশে একটু আমরা পিছিয়ে আছি বলে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। বাট মোরলেস আমার একটা পয়েন্ট খুব মনে হয় যে বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের যারা আর্কিটেকচার প্র্যাকটিস করছে অন্য প্রফেশনেতে একটা ডিফারেন্স আমি পাই। অন্য অনেক প্রফেশনের মানুষ ওয়েল আপডেটেড না, গ্লোবাল সিনারিওতে কি বিল্ডিং হচ্ছে বা কি ধরনের আর্কিটেকচার হচ্ছে। আমাদের দেশের আর্কিটেক্টটা কিন্তু ওয়েল অ্যাওয়ার, যেরকম ধরনের ডাক্তার বা আমি কাউকে কোনো প্রফেশনকে ছোট করতে চাই না, বাট অনেক প্রফেশনে আমার কাছে মনে হয় যে তারা ঠিক গ্লোবাল সিনটা ওয়েল অ্যাওয়ার। আমাদের দেশের আর্কিটেক্টরা আই থিঙ্ক মোরলেস দে আর কোয়াইট আপডেটেড উইথ দি মানে কারেন্ট ডেভেলপমেন্টস টেকিং প্লেস। এবং যে ওরা যেরকম বাইরে থেকে পড়াশোনা করে এখন টিচিংয়ে আসছে, স্যাররা যেরকম বাইরে থেকে দেখে আসছে এখানে এসে কাজ করছে, এই যে বাইরের নলেজগুলো বা গ্লোবাল ট্রেন্ডগুলা লেটেস্ট ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে সেগুলোকে যে ইনকর্পোরেট করা আমাদের, কিন্তু আমাদের একই সাথে আমাদের নির্মাণ শ্রমিক বা নির্মাণ পদ্ধতি কিন্তু অতটা আধুনিক না। হ্যাঁ, ওইটা কিন্তু এটা অ্যাজ এ হোল এই জিনিসটা এখন আমরা যে মেজর পাবলিক প্রজেক্টের ক্ষেত্রে হয়তো বা জিনিসটা বেশি প্রযোজ্য। পাবলিক প্রজেক্টগুলো যেগুলো করবো ডেফিনেটলি ইট উইল ক্যারি নট অনলি দি মানে কনস্ট্রাকশন মেথড অফ কারেন্ট টাইম বা আমাদের অ্যাসপিরেশনটা শুধু তাই না, এটা স্পিরিট অফ দি টাইম এটা ডেফিনেটলি ট্রান্সমিট করে। সুমন, আপনার কাছে আসতে চাইবো যে এই যে মানে আমাদেরকে প্রতিনিধিত্ব করবে সামনে, সেটা আপনাদের মধ্য দিয়ে ভবিষ্যৎটা কিরকম দেখতে পান, এবং আমরা কিন্তু এখনকেই দেখতে পাই, কিন্তু আপনাদেরকে তো অন্তত 5-10 বছর 20 বছর সামনে দেখতেই হবে, কারণ যেগুলি নির্মাণ করছেন, যেগুলি করা হবে সেগুলি ভবিষ্যতের জন্য। আচ্ছা, আমার মনে হয় অন্তত আমাদের স্থপতিদের দিক থেকে আমি বেশ বড় একটা পরিবর্তন দেখতে পারি। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমার মনে হয় সীমাবদ্ধতা আছে, এখনো আছে, আগে আগে হয়তো আরো বেশি ছিল। সেটা হচ্ছে যে আমাদের অনেকখানি নলেজের সোর্সগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে নেওয়া। তো যার ফলে যে তানজিম যেটা বললো যে আমাদের নির্মাণ কৌশলগুলো আমরা দেখছি হয়তো বিদেশি বিল্ডিং, ক্লায়েন্টও চাচ্ছে বিদেশি দেখতে বিল্ডিং, বাট আমার এখানে তো ওই ধরনের নির্মাণ কৌশল অথবা ওটা আমাদের পরিবেশের সঙ্গেই যায় না, হ্যাঁ, ওটা হয়তো বাতাসকে বন্ধ করার জন্য বানানো হয়েছে। এই জ্ঞানটা, এই জিনিসটা আমার মনে হয় একটা সময় পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে চিন্তা ছিল না যে এটা যে আসলে আমার এখানে যায় না, এটা যে নন কনটেক্সচুয়াল, এই ধারণাটাই মানে ঠিকমতো ওইভাবে আর্কিটেক্টরাও হয়তো অনুধাবন করছিল না। বাট এখন আমাদের পরবর্তী প্রজন্মকে আমি দেখি অনেক ছেলে মেয়ে এখন এই ব্যাপারে খুব কনসিয়াস, যে তারা আসলে মনেই করে যে আসলে আমার এখানে যা আছে, আমার এখানে স্কিলড লেবার আছে, ক্রাফটসম্যান আছে, এদেরকে দিয়ে আসলে আমি অনেক কিছু করতে পারি। সো আমি আমার লিমিটেশনসের মধ্যে থেকেও অনেকগুলো পজিটিভ আউটকাম বের করতে পারি, এবং ওই কাজের সুযোগটাও আমার মনে হয় আস্তে আস্তে ক্লায়েন্ট গ্রুপের দিক থেকেও কিছুটা আসছে, হুইচ ইজ আ গুড থিং। এবং এই কারণে আমার মনে হয় যে আমাদের এখানে যে কনটেক্সচুয়াল প্যারামিটার্সকে অ্যাড্রেস করে যেভাবে আর্কিটেকচার হওয়া উচিত, সেই রকম একটা দিকে আমাদের ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা আছে। স্যার, আপনার কাছে চলে আসবো যে বিভিন্ন সময় আর্কিটেকচার নিয়ে এরকম জানা যায় যে মুসলিম স্থাপত্য বা মুঘল স্থাপত্য অর্থাৎ সময়কে ধারণ করে। আমাদের সময় বাংলাদেশের স্থাপত্যটাও আমরা মনে করি যে এখন কেবল শুরু হয়েছে, যেখানে একটা সিগনেচার আসবে যে হ্যাঁ বাংলাদেশ, সেইটা আসলে কতটুকু এবং আমাদের ধারণা। আমি একটু পিছনে যাব এইভাবে। আপনি একটু আগে বলছিলেন যে ইতিহাসের দিকে না তাকাবো, আবার সামনের দিকে যাব। সত্যিকার অর্থে পেছনে আপনাকে তাকাতেই হবে, আমাকে রেফারেন্স নেওয়ার জন্য, সঙ্গতিটা ঠিক রাখার জন্য। কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ভিজিবিলিটি, আমরা অনেক সময় বলি প্লেন ল্যান্ড করতে পারবে না, এত % ভিজিবিলিটি। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ভিজিবিলিটি লেংথ ইজ ভেরি স্মল, আমরা বেশি দূর দেখতে পারি না। এটা পুরো বাঙালি জাতি হিসাবেই এই মাটির এই নৃতত্ত্বটাই এরকম যে আমরা কিন্তু বারবার এই ভুলগুলো করে এসেছি। আমাদের রাজনৈতিকভাবে 48-এ একটা বলেছি, 52-তে একটা বলেছি, 71-এ বলেছি, 75-এ বলেছি, 90-এ বলেছি, এই যে চলছে এটা কিন্তু আমাদের ভিজিবিলিটি, আমি বলি আমরা ভিশনারি না। প্রতিটি বাঙালিরই এই প্রবলেমটা আছে আমাদের এই মাটির কারণে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমাদের ভিজিবিলিটিটা ঠিক করতে হবে প্রথম, ওটা অনেক জরুরি বেশি। এই কারণে শুধুমাত্র স্থাপত্য আমাদের জাতি না, শুধুমাত্র চিত্রকলাও নয়, সঙ্গীতও নয়, আমাদের জাতিগতভাবে পুরো পরিচয়টা অনেক কিছু নেই, আমাদের সংস্কৃতি, এবং এটা পরিবর্তনশীল। যেই কথাটা আমি আসলে বলতে চাই যে ধরুন আমাদের যেই আইনটা হয়েছে 2007 সালে 8 সালে ভবন নির্মাণ আইন, আমরা কি ওটাকে সিমুলেট করে দেখেছি?
এখনকার যুগে কম্পিউটার আমি করতেই পারি যে পুরো ঢাকা শহর ভেঙে আমি ওই আইনে যদি বানাই তাহলে ঢাকা শহরটা কি দাঁড়াচ্ছে এটা দেখে নিয়ে আমি এটা ছাড়তে পারতাম। সিমুলেশন করে একজন পাইলট তার প্লেনটা ল্যান্ড করানো শেখে। তো সেই সব ক্ষেত্রে এই যুগে এসে যেখানে কম্পিউটারে এত কিছু করার সময় আমরা করিনি, কিন্তু না করার ফলটা কিন্তু একটা সময় আমরা গিয়ে ধরতে পারবো যে আসলে যেই আইনটা বানিয়েছিলাম আইনটা ঠিক হয়নি। এই সিমুলেশন করা উচিত, প্রতিটি জিনিসের এখন পসিবল। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশের স্থাপত্যের ইতিহাস অনেক পুরনো, এটা পুরনো মানে এই বেঙ্গলের স্থাপত্য অনেক আগের থেকেই ছিল। এখন যেটা হচ্ছে এটাও সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে। ইতিহাসের কথা একটু আগে বললো, আমাদের স্যার, দাবিটা আমাদের অনেক বেশি, তো সময় শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়।